আজকের আমাদের বিষয় হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। দেখো, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটাকে আমরা পোশাকিভাবে অ্যাভারেজ বলে চিনি, তাই তো? আমরা যখন 5-6-এ অঙ্ক করেছি তখন একটা বিশেষ পদ্ধতিতে অ্যাভারেজ বা তার কেন্দ্রীয় ঝোঁক। আচ্ছা, আমরা অ্যাভারেজ করি কেন? ধরো একটা বিরাট বড় ডেটা সেট, সেখানে মোটামুটি একটা বলে দিলে, যদি বলে আচ্ছা তুই সবাই কেমন ক্লাস করছে, অ্যাভারেজ 70% ক্লাস করছে, তাহলে ভালোই তো ক্লাস করছে। এই অ্যাভারেজ 70%, অর্থাৎ কোনো দিন 30%ও হয়েছে, কোনো দিন 100%ও হয়েছে, বাট সব থেকে বেশি 70%, মানে মাঝামাঝি একটা জায়গা। এমন একটা জায়গাকে আমরা ব্যাখ্যা করব যার রেসপেক্টে আলটিমেট টোটাল ডেটাবেসটাকে ব্যাখ্যা করা যায়। যেহেতু টোটাল ডেটাবেসটাকে সেন্ট্রালি একটা জায়গাতে কনসেন্ট্রেট করিয়ে আলটিমেট ডেটাটার একটা রেজাল্ট পাওয়ার চেষ্টা করা হয়, দ্যাটস হোয়াই ইটস কল্ড সেন্ট্রাল টেন্ডেন্সি। ক্লিয়ার? নেক্সট, এই যেমন ধরো আমরা নর্মালি কোশ্চেন করি, হাউ ওয়েল ডিড মাই স্টুডেন্টস ডু অন দ্য লাস্ট এক্সাম? যে আমার স্টুডেন্টরা শেষ পরীক্ষায় গড়ে কত নম্বর পেয়েছে, কেমন রেজাল্ট করেছে। আমি কেউ একদিন বলে তো কলেজে রেজাল্ট কেমন রে? অ্যাভারেজ 60% মোটামুটি আছে সবাইকে, 2-3 জন বাদ দিয়ে। আরেকজন বললো আমার মোটামুটি ওই 58% হয়েছে অ্যাভারেজ। আরেকজন বললো যে আমার কলেজে না, আমার রেজাল্ট একটু ভালো হয়েছে, আমার 70% আর অ্যাভাব ম্যাক্সিমাম আছে। এই যে একটা অ্যাভারেজ ভ্যালু বলে আমি আলটিমেটলি টোটাল ম্যাক্সিমাম বেশিরভাগ ছেলে কোনটা পেয়েছে, ইটস আ মোড, বাট আমি পরে আসছি ওগুলো। কিন্তু আমি একটা অ্যাভারেজ, একটা মূল বিষয়, একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে টোটাল ডেটাবেসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রাইস অফ পোটেটো ইন ইন্ডিয়া? খুব বড় সমস্যা নাকি আজকাল, যে আলুর দাম কত। তো মোটামুটি আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাভারেজ 30 থেকে 35 টাকার মধ্যে রান করছে। এটাকে আমরা কি বলবো, খুব ভালো, তাই তো? যে দারুণ আলুর দাম হয়েছে, মানুষের খুব উপকার হচ্ছে, তাদের খুব বেশি দিয়ে কিনে খাচ্ছে, চাষিদের উপকার করছে, আমরা খুব গ্রেট ফিল করছি নাকি যে চাষিদের প্রচুর উপকার করছি। তা কিন্তু নয়, চাষিরা পয়সা পাচ্ছে না, চাষিরা অলরেডি বেঁচে দিয়েছে, ব্যবসাদাররা খাচ্ছে পয়সাগুলো, পড়েগুলো। যাই হোক, 3 নম্বরে আবার ধরো এরকম প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য মিন নাম্বার অফ রানস হিট বাই কোহলি ইন দ্য আইপিএল? যে কোহলি মোটামুটি আইপিএলে গড় কত, এই গড় একটা বলে না, যে কোহলি এইমাত্র ওয়ার্ল্ডের ক্রিকেটার যার টেস্ট, ওয়ানডে এবং টি20 সব জায়গায় 50+ অ্যাভারেজ আছে। অর্থাৎ কোহলি ধরেই নেওয়া হয়, কোহলি ব্যাট নিয়ে নামছে মানে 50 রান করবে, তাই তো? ইটস অ্যাভারেজ। তাহলে এটা এক ধরনের ব্যাখ্যা। আবার কি, দিস কোশ্চেন্স আর আস্কিং ফর আ স্ট্যাটিস্টিক্স দ্যাট ডিসক্রাইবস এ লার্জ সেট অফ ডেটা। অর্থাৎ বড় একটা ডেটাবেসকে একটা শব্দ, একটা বা দুটো ভ্যালু দিয়ে আমরা টোটাল ডেটাবেসটাকে সিগনিফাই করতে পারি। আমাদের সিলেবাসে নর্মালি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তাকে মেজার করার অনেক পদ্ধতি আছে, কিন্তু আমরা মূলত 3টে পদ্ধতি ভালো করে শিখবো। একটা হচ্ছে মিন, মিডিয়ান অ্যান্ড মোড, আর একটা আছে বিশেষ ধরনের পদ্ধতি, তার মধ্যে আমরা কোয়ার্টাইলটা মনে হয় সিলেবাসে আছে, ওটা আমাদেরকে দেখতে হবে। These 3 statistics describe an average or center of a distribution of numbers. যেমন ধরো মিন কিন্তু ভ্যালুর মিডিলটাকে বলে, যে অনেকগুলো ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোর মিডিল পজিশন কত হতে পারে, মিন বেরোবে। মিডিয়ান কি করে, মিডিয়ান কিন্তু ভ্যালুর পজিশন বলে না, মিডিয়ান বলে যে আমি টোটাল যে রেঞ্জ, ডেটার রেঞ্জটা আছে সেইটা যদি দুভাগে ভাগ করি, মিড পজিশনে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমার মিডিয়ান। তাহলে একটা পজিশনের মিড বার করে, একটা ভ্যালুর মিড বার করে। আর মোড হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ অকারেন্স, যেটা সব থেকে বেশি রিপিট হয়েছে সেটাই আমার মোড। বোঝা গেল? একটা লোক বাজারে বলে এই লোকটা অ্যাভারেজ কি রোজ কি কিনতে যায় রে, বলে প্রতিদিনই সে দেখা যাক 250 করে আলু কেনে। তাহলে এই আলু কেনাটা, আলুটা হচ্ছে তার মোড। সব কিছু কিনতে যায় কিন্তু সে 2 করে আলু কিনে নিয়ে বাড়ি আসে প্রত্যেকদিন। আচ্ছা, এ ধরনের কিছু টিপিক্যাল টাইপের লোক। যাই হোক, এটা আপাতত আমরা এখন স্কিপ করছি, আর যখন তখন ডেটাবেস তৈরি করবো এত ব্যাখ্যা করবো না। এরপরে আমরা যখন স্ট্যাটিস্টিক্সে কাজ করবো, এই একটা জিনিস সিগমা, এটাকে আমরা খুব খুব গুরুত্ব দিয়ে দেখবো। তার কারণ এটা আমি দেখিয়ে দিয়েছি, এই চিহ্নটাকে খুব প্রচুর ব্যবহার হবে আমাদের পরবর্তীকালে। এটা হচ্ছে বড় সিগমা,
ছোটো সিগমা আছে, ছোটো সিগমা দিয়ে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বোঝাই। এটা হচ্ছে বড় সিগমা। বড় সিগমা কথার অর্থ হলো সাম অফ অল অকারেন্সেস অর দ্য সাম অফ অবজারভেশনস অর দ্য অ্যাডিশন অফ অল অবজারভেশনস। যতগুলো অবজারভেশন আছে তাদেরকে যদি আমরা পরপর অ্যাড করে যাই, তার যে ভ্যালুটা পাই তাকে আমরা বলি সাম বা সামেশন, যাকে সিগমা দিয়ে এইটি হচ্ছে সিগমা, এইটা দিয়ে একে দিয়ে ডিনোট করা হয়। যা বাবা, উফ, পালিয়ে গেলি কেন? এই যে এ দেখো, সামেশন এক্স সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 দিয়ে xn পর্যন্ত যতগুলো হবে এক্স এর, 1 বলতে ফার্স্ট পজিশন, 2 বলতে সেকেন্ড পজিশন, 3 বলতে 3 নম্বর পজিশনে আছে বলে, তাহলে এক্স যতগুলো এক্স এর ভ্যালু থাকবে পরপর থাকবে, সেগুলোকে অ্যাভারেজ করলে, অ্যাড করলে যা দাঁড়াবে সেটা হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালু বা সিগমা ভ্যালু। নেক্সট, মোটামুটি আমরা রাফ ওয়েতে সেন্ট্রাল টেন্ডেন্সিকে 5 ভাগে ভাগ করি। নর্মালি সেন্ট্রাল টেন্ডেন্সিকে ভাগ করার অনেক দৃষ্টিভঙ্গি আছে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যালকুলেশন মেথডস। ক্যালকুলেশন মেথড অনুযায়ী মূলত 5 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে হচ্ছে মিন, 2 নম্বরে হচ্ছে মিডিয়ান, 3 নম্বরে হচ্ছে মোড, 4 নম্বরে হচ্ছে পার্টিশন ভ্যালু, 5 নম্বরে হচ্ছে মিড রেঞ্জ। পার্টিশন ভ্যালুকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, কোয়ার্টাইলস, ডেসাইলস অ্যান্ড পার্সেন্টাইলস। আমরা যদি মিন দেখি, মিনেরও আবার শুধু একটা না, আমরা যে মিনটা নিয়ে মূলত কাজ করি, যে মিনটা নিয়ে আমরা সব থেকে বেশি নাড়াঘাটা করি, যেটা আমরা শিখবো, যেটা আমার সিলেবাসে আছে, সেটার নাম হলো অ্যারিথমেটিক মিন, নর্মাল ইউজ। এছাড়াও আরও দুটো মিন আছে, একটা হচ্ছে হারমোনিক মিন, একটা হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন দিয়ে সাধারণত গুণোত্তর, অর্থাৎ জিওমেট্রিক প্রসেসে কোনো জিনিসের বৃদ্ধি বার করা, তার অ্যাভারেজ বার করার ক্ষেত্রে জিওমেট্রিক মিন ব্যবহার করা হয়। যেমন ধরো তোমার আমাদের পপুলেশন কীভাবে বাড়ে? একটা লোক, তার 2টো ছেলে হলো, তারা যখন বিয়ে করে তারা আবার 2টো ছেলে, অর্থাৎ কি 1 থেকে 2, 2 থেকে 4, যদি প্রত্যেকের 2টো করে সন্তান হয়, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32। এই যে গুণোত্তর প্রগতিতে, যারা ম্যাথ অদিতে বুঝতে পারছো নিশ্চয়ই যে গুণোত্তর প্রগতি কাকে বলে। এই গুণোত্তর প্রগতিতে যদি কারো বৃদ্ধি হয়, সেই বিশেষ ধরনের সেই যে টোটাল ডেটাবেস, তার অ্যাভারেজ যখন আমরা বার করি, তাকে আমরা বলি জিওমেট্রিক মিন। আর হারমোনিক মিনটা একটু টিপিক্যাল টাইপের। হারমোনিক মিন ব্যবহার করা হয় কোনো গতিশীল বস্তুর, তার যে অ্যাক্সিলারেশন অর ইটারেশন, যাকে আমরা বাংলায় বলি ত্বরণ এবং মন্দন, এই ত্বরণ কোন রেটে সে বেড়েছে, কোন রেটে সে কমেছে, এই বাড়া এবং কমার যে রেট, তার অ্যাভারেজ বার করার জন্য আমরা সাধারণত হারমোনিক মিন ব্যবহার করি। তবে মনে রাখতে হবে, আমাদের সিলেবাসে হারমোনিক এবং জিওমেট্রিক মিন নেই, আছে একমাত্র অ্যারিথমেটিক মিন। কেন আমি বলে দিলাম, তার কারণ যদি বাই চান্স শর্ট কোশ্চেন আসে যে মিন কয় প্রকার এবং হারমোনিক মিন বা জিওমেট্রিক মিন কিসে ব্যবহার হয়, বা আমাদের প্র্যাকটিক্যালের সময় যদি ভাইভাতে জিজ্ঞেস করে, সেই জন্য আমি বলে রাখলাম। তো মিন, মিডিয়ান এবং মোড, এই যে 3টে বিশেষ ধরনের পদ্ধতি আছে যেটা আমরা শিখব, তাদের মধ্যে সব থেকে বেশি আমরা ব্যবহার করি কিন্তু মিনকে। মিন বলতে অ্যারিথমেটিক মিনকে। ফার্দার আমরা যা যা করবো আর কি, মেজার্স অফ ডিসপারশন করি বা স্কিউনেস করি, যাই করি না কেন, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা মিনকে সাধারণত ব্যবহার করে থাকি। মিডিয়ান, কারণ মিডিয়ানের একটা, যেমন মিনের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, মিনে সরাসরি কম্বিনেশন মিন বার করা যায়। যেমন ধরো একটা 5টা কোম্পানি, ধরো একটা বড় কোম্পানি, সিম্পল বিগ বাজারের এই শহরে 5টা স্টল আছে বা 5টা আউটলেট আছে, কলকাতা শহরে 5টা আউটলেট আছে বিগ বাজারে। এবার সেই এই টোটাল কলকাতা শহরের একজন এমডি আছেন, আর প্রত্যেকটা বিগ বাজারের একজন করে তাদের হিসেব নিকেশ রাখার মতো লোক আছে। এইবারে ধরো সেখানে প্রত্যেকটা বিগ বাজার যে আউটলেট আছে, সেখানে নিশ্চয়ই আলাদা আলাদা কর্মচারী কাজ করে, তাদেরকে মান্থলি আলাদা আলাদা পে করা হয়। তাহলে ওখানে বলা হলো যে এমডি বলে দিল যে তোমরা প্রত্যেকটা যে আউটলেট আছে, প্রত্যেকটা আউটলেটে কতগুলো কর্মী আছে এবং তাদের অ্যাভারেজ কত মাইনে তুমি কষে পাঠাও, অ্যাভারেজ কষে পাঠাও। তাহলে 5টা যে আউটলেট, তারা 5টা আউটলেট তাদের কর্মচারীর সংখ্যা এবং তাদের অ্যাভারেজ কষে তাকে পাঠিয়ে দিল। এইবারে যে এমডি, তিনি তো কলকাতা শহরের এমডি, ঠিক আছে, তা অল ইন্ডিয়া বেসিসে এরকম এমডি আছে, তিনি সারা ভারতবর্ষের হিসেব করেন। তো তার কাছে তাকে ডেটাবেস পাঠাতে, সে কি ওই ফ্র্যাকশনগুলো পাঠাবেন না,
তিনি ওইখানে বসে 5টা আউটলেটের যে অ্যাভারেজ আছে সে অ্যাভারেজটাকে কম্বিনেশন মিনে কনভার্ট করবেন, অর্থাৎ অল ওভার কলকাতার অ্যাভারেজ কত সেইটা করে তিনি পাঠাবেন। এবার যিনি দিল্লিতে বসে আছেন, যিনি সারা ভারতবর্ষের সমস্ত বিগ বাজারের রিপোর্ট নিচ্ছেন, তিনি কি করবেন না, তিনি দেখে বলবেন যে তাহলে সারা ভারতবর্ষে যত কর্মী কাজ করছে তাদেরকে অ্যাভারেজ কত স্যালারি দিতে হচ্ছে। এই যে ব্যাপারটা, এইটা মিনে যত সহজে সম্ভব, মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু তত সহজে সম্ভব নয়, কারণ মিডিয়ান সবসময় ক্লাসের মধ্যে ইউনিক ভ্যালুকে বা রিজিড ভ্যালুকে সিগনিফাই করে। রিজিড ভ্যালু সিগনিফাই করার ক্ষেত্রে আমাকে যদি মিডিয়ান করতে হয় তাহলে 5টা আউটলেটের সমস্ত কর্মীর ভ্যালুগুলোকে আমাকে পরপর ফেলতে হবে। এইভাবে পার্টিশন করে করে আলটিমেট হায়ার অর্ডারে আমি ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবো না, যে কারণে এসব ক্ষেত্রে মিডিয়ান ব্যবহার করা হয়। মিডিয়ান কোথায় হবে পরে আসছি, যখন মিডিয়ান হবে তখন বলবো। আর মোড, এইবারে ধরো একটা কোম্পানি সাইকেল তৈরি করছে, রেডিমেড সাইকেল, সে দেখা গেল সাইকেল অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ শব্দটা বলছে, দেখা যাচ্ছে মোটামুটি প্রতি 1 লক্ষ সাইকেলে 10টা সাইকেল খারাপ বেরোচ্ছে। সে পার্সেন্টেজ অফ খারাপটা সে কিন্তু ওখান থেকে বার করে ফেলবে। কিন্তু আমি যদি বলি অ্যাভারেজ করে করে বার করতে প্রতি 1 লাখে, তাহলে প্রত্যেকটা সাইকেলকে খুঁজে 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 আমায় দেখতে হয়, যেটা অসম্ভব ব্যাপার। লার্জ টাইপ অফ ডেটা যদি হয় সেক্ষেত্রে অ্যাভারেজের ক্ষেত্রে সাধারণত আমরা মোড ব্যবহার করে থাকি। তাহলে কোনো পজিশনিং, কোনো দৌড় প্রতিযোগিতা হয়েছে, সে দৌড় প্রতিযোগিতায় কে কত দূর গেল তার কি বলবো, তার পজিশনিংয়ের যখন মিডল বার করবো তখন সাধারণত মিডিয়ান বার করা হয়। এছাড়াও কিছু বিশেষ ধরনের আমাদের সার্ভে স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমরা মিডিয়ান ব্যবহার করি, যেখানে অ্যাকুরেসির খুব প্রয়োজন। মিন ভ্যালু আবার আর কোথায় হচ্ছে, যেখানে ওপেন এন্ড ডেটা থাকে। ওপেন এন্ড ডেটা মানে যার সামনেটা রেঞ্জ, প্রথমটা হচ্ছে 100-র কম, তারপরটা হচ্ছে 1000-এর বেশি, মাঝে রেঞ্জ আছে। এর 1000-এর বেশি মানে কত 1000-এর বেশি? 2000, 5000, 1 লক্ষ, 1 কোটি, 10 কোটি, 1 বিলিয়ন, জানি না। 0, 100-র নিচে মানে কত? 0, -5 কত আমি জানি না। সুতরাং এরম যদি কোনোদিন কোনো ডেটাবেস হয় যার আপার এবং লোয়ার দুটোই আননোন বা কোনো একটা আননোন, সেক্ষেত্রে মিডিয়ান অনেক বেশি কার্যকরী। এবার আসছে মিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। মিনের ক্ষেত্রে ভ্যালুর মিডল বার করা হয়, আর মিন সাধারণত বার করা হয় যে টোটাল নাম্বার অফ অবজারভেশনকে, টোটাল ভ্যালুকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করা হয়, এবং তাকে সাধারণত এক্স বার দিয়ে ডিনোট করা হয়। এক্স এর মাথায় একটা লাইন টেনে এক্স বার দিয়ে ডিনোট করা হয়। এইবারে যেটা ব্যাপার হচ্ছে, যখন আমরা মিন বার করি, ভ্যালুর মিন বার করি, তো যে কারণে আমাদের পুরোপুরি মিডল নাও হতে পারে। যেমন আমি দেখিয়েছি, দেখো এদিকে কটা ব্লক আছে, 2টো ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, তাহলে এ কি পুরো প্রপার মিডিলে নিল না, একটু বাদিক গেছে, কারণ এদিকটা ভারী বেশি। সো কিন্তু মিডিয়ান যদি হতো এই 10, এই পুরো খেয়াল করে দেখো, সরি আমি ভুল বললাম, মিডিয়ান যদি হতো, মিডিয়ান হলে কিন্তু এরম জায়গায় নিত। দেখো এই পুরো, হ্যালো দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? দেখো এখানে খেয়াল করে দেখো, আমি এর পুরো, আমি নিচেটাকে 1 থেকে 10 2 দিয়ে ভাগ করছি, এই যে 5, ঠিক আছে? এখানটা হওয়া উচিত ছিল, কিন্তু বেরোচ্ছে কোথায় আমার? ওখানটা বেরোবে না, কিন্তু বেরোবে আমার এরকম জায়গায়। দ্যাটস ওয়াই মিনের ক্ষেত্রে ভ্যালু যেহেতু হয়, আমার টোটাল পজিশনিং এর মিডল পোর্শন নাও বেরোতে পারে, ঠিক আছে? ওটাকেই আমি এখানে ভাষা দিয়ে বুঝিয়েছি, এটা আমি পরে আসছি আরো। এই যে তোমাদেরকে বলছিলাম না আমি, যে এক্স বার দিয়ে ডিনোট করা হয়, দেখতে পাচ্ছ এক্স বার, এই যে এটা এক্স বার। আসছি আমি, আচ্ছা এইখানে আসছি আমরা মিনের সমস্ত ফর্মুলা কটা, আমি এগুলো দিয়ে দেবো, টেনশন নেওয়ার কিছু নেই। আমি জিনিসগুলো একটু বলে দিই, এগুলো আমি এখন ডিটেলসে বেশি যাবও না, জাস্ট আমি ব্যাখ্যা করে বেরিয়ে যাব। মিন অনেকভাবে করা যায়, যেহেতু বললাম মিন হচ্ছে সব থেকে বেশি কার্যকরী। সহজ ফর্মুলা তোমরা ক্লাস 5-এ শিখেছো। ধরো বললো যে একটা জায়গার একটা মাঠে কি বলবো, কত দরকার নেই,
হচ্ছে একটা আমাদের কলেজে বললো যে একজনকে পাঠানো হলো, তোমাদের এই দেখে হয়তো যে বিভিন্ন ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট এসেছে। বলো স্যার জিওগ্রাফিতে 30টা, কি বলে সংস্কৃতই 6টা, সোশিওলজিতে 3টে, তাই তো সোশিওলজিতে 3টে, ইংলিশে 12টা, বাংলায় 17টা, পল সায়েন্সে 5টা, ইকোনমিক্সে আসেনি। হ্যাঁ, এরকম হয় না? তাহলে আমি যদি বলি আমাদের অ্যাভারেজ কতগুলো এসেছে, কি করব? যত ডিপার্টমেন্টে যতগুলো সেগুলো আমার একটা করে x1 x2 x3 সেগুলোকে সব কটাকে কি করব, যোগ করব, করে যতগুলো ডিপার্টমেন্ট সার্ভে করেছি সেটা দিয়ে ভাগ করে দেবো, তাই তো নাকি? সিম্পল এটাই তো অ্যাভারেজের প্রসিডিওর। সেই জন্য প্রথম ফর্মুলাটা আমি লিখেছি সাম অফ দ্য ডেটা পয়েন্টস বাই দ্য নাম্বার অফ দ্য ডেটা পয়েন্টস। যতগুলো সাম অর্থাৎ সবগুলো আমার যতগুলো এক্স হলো ভ্যালু, সেটাকে আমি সাধারণত এখানে স্মল দিয়ে ডিনোট করা হয় নাম্বার অফ অবজারভেশনস। ঠিক আছে, এটা হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। কিন্তু গ্রুপ ডেটাতে যখন চলে যাব তখন কিন্তু ব্যাপারটার অতটা সহজ দাঁড়াবে না, কারণ গ্রুপ ডেটাতে ফ্রিকোয়েন্সি মানে কিন্তু কি রিপিটেশন অফ দ্য অকারেন্স, নাম্বার অফ অকারেন্স নয়। নাম্বার অফ অকারেন্স হচ্ছে সামেশন অফ এফ, মানে টোটাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে টোটাল অবজারভেশন। সেক্ষেত্রে কি হয়, তাহলে যখন আমরা ক্লাস করি সেই ক্লাসের ওয়েটেজ কোথায় দিই আমরা, সে আবার মিড পজিশন কোনটা, ক্লাসের ওয়েটেজ কাকে দিই, ক্লাস মার্কস বা মিড ভ্যালুকে, তাই তো? সেই জন্য করা হয় কি মিড ভ্যালুকে তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করা হয়। তো মিড ভ্যালুকে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করলে কি করা হয়, ওই ক্লাসের টোটাল কি বলবো ওয়েটেজটা বেরোবে, টোটাল স্ট্রেংথটা বেরোবে। টোটাল স্ট্রেংথটাকে যদি আমি যোগ করে টোটাল অবজারভেশন দিয়ে ভাগ করে দিই তাহলেও আমার অ্যাভারেজ বেরোবে। দ্যাটস ওয়াই এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ এক্স বাই সামেশন এফ অর এন, যে সামেশন এফ মানেই হচ্ছে ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, আর সামেশন এফ মানে হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সিস। তো ব্যাপারটা একই জিনিস দাঁড়াবে। 3 নম্বর ক্ষেত্রে যদি গ্রুপ ডেটা হয়, ডেটাবেসের যদি প্রচুর ভ্যারাইটি না থাকে এবং ডেটাবেসটা যদি ইভেনলি ডিস্ট্রিবিউট হয়, সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি ফলো করি যার নাম হলো স্টেপ ডেভিয়েশন মেথড। আমি নেক্সট দিন কাজ করাবো, আজকে শুধু জাস্ট ওটা বলবো। সেই স্টেপ ডেভিয়েশন মেথডের ফর্মুলা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস মাইনাস সামেশন অফ এফ ডি বাই সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি। এ মানে হচ্ছে অ্যাজিউমড মিন, আমি আগে থেকে একটা মিন ধরে নিলাম যে আমি এইটা ধরে কাজ করবো, সেটা দিয়েও হয়। 2 এফ মানে হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি, ডি মানে হচ্ছে ডেভিয়েশন মানে আমার অরিজিনাল ভ্যালু মাইনাস অ্যাজিউম মিন তো ধরে নিয়েছি, অরিজিনাল ভ্যালু মাইনাস অ্যাজিউম মিন যেটা বেরোবে সেটা আমার ডেভিয়েশন, যে কতটা বিচ্যুতি হচ্ছে আমি যে অ্যাভারেজটা ধরে নিয়েছি আর অরিজিনাল ভ্যালু থেকে কতটা বিচ্যুতি হচ্ছে সেইটা। এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, সি হচ্ছে কমন ক্লাস ইন্টারভাল। দেখে বুঝতেই পারছো যদি ক্লাস ইন্টারভাল কমন না হয়, যদি আনইকুয়াল কেস হয়, সেক্ষেত্রে কিন্তু স্টেপ ডেভিয়েশন মেথড কার্যকরী হবে না। এবং শুধু তাই নয়, ডেটাকে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হতে হবে। আচ্ছা, এই যে অঙ্ক করে দেখিয়েছি জাস্ট, যদি কোনো একজন 5টা পরীক্ষায় এই নাম্বার পেয়েছে 95, 83, 92, 81, 75, তাহলে তাদের গড় কত? সিম্পল, 95, 83, 92, 95 হচ্ছে x1, x2, x3, x4, x মানে হচ্ছে হ্যাপেনিং, প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা, তৃতীয় কথা, চতুর্থ, পঞ্চম, যোগ করলাম, করে কতগুলো হয়েছে টোটাল নাম্বার 5 দিয়ে গুণ করলাম, তার অ্যাভারেজ হচ্ছে 85.2। এইবারে আমি যেটা বললাম 2 নম্বরে যে মাল্টিপ্লিকেশন করে, সো তাহলে এখানে মিড ভ্যালু বার করতে হবে, এটা রেঞ্জ আছে, মিড ভ্যালু বার করে নিয়ে তাকে এর সঙ্গে গুণ করতে হবে, করলেই মিড পয়েন্ট হচ্ছে 16, এই যে টোটাল নাম্বার স্টুডেন্ট ইজ এত, এই যে এইটা। সো মিন কত হবে? প্রথমটাকে 16 দিয়ে গুণ, দ্বিতীয়টাকে 19 দিয়ে গুণ, তৃতীয়টাকে 21 দিয়ে গুণ, চতুর্থটাকে এটা দিয়ে করে, হ্যাঁ, লাস্টে টোটাল ইয়েটা দিয়ে টোটাল অবজারভেশন দিয়ে ভাগ করে দিলাম, কত বেরোলো? 22.94। বোঝা গেল? এরে আমি এই মেথডটা বোঝালাম রে বাবা, এইটা বুঝতে পারা গেল? মিড ভ্যালু দিয়ে গুণ করে যোগ করতে বললাম না? আচ্ছা, আমি যখন করাবো তখন বুঝতে পারবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এইবারে আসছে, আচ্ছা সবকটা অ্যাডভান্টেজ একসঙ্গে বলবো না এক একটা পড়ি এক একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে দেবো? তাড়াতাড়ি
একটা একটা করে বলবো? একটা করে স্যার। আচ্ছা ঠিক আছে। প্রথম হচ্ছে এইটা পরীক্ষায় আসবে, ভালো করে মাথায় রাখবেন, দিয়ে দেবো সব, আমি বাংলা ইংলিশ বোধ দিয়ে দেবো, টেনশন নেওয়ার কিছু নেই, তোমরা শুধু বুঝতে চেষ্টা করো আমি কি বলছি। প্রথম হচ্ছে মিন। মিন হচ্ছে সব থেকে সহজ, বুঝতেও সবচেয়ে সহজ, তোমরা ক্লাস 5-এ বুঝেছো মানে এটা খুব সহজ, বুঝতেই পারছো, আর একে ক্যালকুলেট করা সবচেয়ে সহজ, তাই তো, মুখে মুখে করা যায়। 2, যেহেতু খুব ইজি এবং খুব সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি, সব থেকে বেশি ক্যালকুলেশন ফ্রেন্ডলি, সেই জন্য এটা কম্পেয়ার, তুলনা করতে সব থেকে বেশি সাহায্য করে, তাই না? সুকান্ত কলেজের অ্যাভারেজ জিওগ্রাফি রেজাল্ট হয়েছে 69, আর খলিশানি কলেজের হয়েছে 62। তাহলে আমরা বলবো কোন কলেজের রেজাল্ট ভালো হয়েছে? হ্যাঁ, সুকান্ত কলেজের ভালো হয়েছে, সিম্পল, জাস্ট লাইক দ্যাট। আচ্ছা, অল অবজারভেশনস আর টেকেন ইনটু অ্যাকাউন্ট। আমরা বলে না যে ভারতীয় টিমের গড় বয়স কত, বলে ভারতীয় টিমের গড় বয়স হচ্ছে 25 বছর, পাকিস্তান টিমের গড় বয়স কত, বলে 31 বছর, বলে বেটা ওই জন্যই ওরা ছুটতে পারে না। এই যে গড় বয়স থেকে কম্প্যারিজন করে সঙ্গে সঙ্গে অন্য ইনফারেন্স টানলাম, এই যে। আর 2 হচ্ছে যেহেতু রেজাল্টটা সমস্ত ডেটাবেসকে অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসে, কোনো ডেটাবেসকে কিন্তু ছেড়ে দেয় না, মিন সমস্ত ডেটাবেসকে ইন্ডিভিজুয়ালি প্রায়োরিটি দেয়, এবং সেই জন্য এর যে ভ্যালুটা বেরোয় রিজিট, একদম ফিক্স ভ্যালু বেরোয়, কমা বাড়া হওয়ার কোনো চান্স নেই যে এই ডেটাকে, কারণ যেহেতু কোনো ডেটাকে তো ছাড়েনি, কাউকে তো বাদ দেয়নি, যে ভ্যালুটা বেরিয়ে গেল সেটা কংক্রিট ভ্যালু, ওই জন্য বলা হচ্ছে রিজিডলি ডিফাইন্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন দেখবো ভবিষ্যতে যত স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করা হবে 80% ক্ষেত্রে মিন ব্যবহার করা হয়, সুতরাং বুঝতেই পারছো মিনের ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশনে ব্যবহার সবচেয়ে বেশি, কারণ এটা অনেক বেশি ইজি টু ক্যালকুলেট। তাহলে কি এটা খুব সহজ? কিছু দুর্বলতা নেই, আছে। প্রথম কথা হচ্ছে আনরিয়ালিস্টিক ভ্যালু। এটা কি বলি বলো তো, ধরো রাস্তার একজন ভিখারি, রাস্তার ভিখারির দৈনিক আয় কত, ধরে নিচ্ছে সে প্রচুর ভিক্ষা পায়, খেয়ে 500 টাকা ইনকাম করে পার ডে, হ্যাঁ, আর মুকেশ আম্বানি অদ্ভুত যেতে হবে না, আমি বলি এই ধরো আমাদের চন্দননগরে যে আবাসনগুলো গড়ে উঠছে, তাই না, উইপ্রো গ্রুপ আছে, উইপ্রো গ্রুপের যিনি মালিক, তার ডেলি ইনকাম কত? তার ডেলি ইনকাম হচ্ছে 2 লক্ষ টাকা, আর মান্থলি ধরো যে একটা ভিখারি তার মান্থলি ইনকাম হচ্ছে 5,000 টাকা, আর উইপ্রো যে মালিক তার মান্থলি ইনকাম হচ্ছে 50 লক্ষ টাকা। এইবার যদি আমি বলি দুজনকার অ্যাভারেজ করব, কি করব? ভিখারির আয় আর উইপ্রো মালিকের আয় দুটো যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, কত দাঁড়াবে? হ্যাঁ, এমন একটা ভ্যালু দাঁড়াবে যে ভিখারি যদি ওই টাকাটা দেখে যে তার দুজনকার আয় কি, দুজনের মিডল আয়, তার দুজনকার সমান ভাগ যদি করে দেওয়া হয়, তাহলে ভিখারি এমন একটা আয় পাবে যে ওটা দেখেই সে হার্ট ফেল করে দেবে। আর উইপ্রোর যে মালিক সে ওইটা যদি দেখ, কোনোদিন যদি তার ওই আয়টা হয়, সেদিন তার টেনশনে রাত্রিবেলা ঘুম চলে যাবে, বোঝা গেল? তাহলে এই যে অ্যাবসার্ড ভ্যালু, না সেটা ভিখারির ক্ষেত্রে প্রযোজ্য, না সেটা উইপ্রো মালিকের ক্ষেত্রে, এই যে আনরিয়ালিস্টিক ভ্যালু। ওই যে যেহেতু মিন কি করে, এই যে আমাদের দেশে যে জাতীয় আয় বার করা হয়, জাতীয় আয় বার করার পর এমন একটা ভ্যালু বেরোয়, নর্মালি যেটা প্রথম দিকে করা হতো, তাতে মুকেশ আম্বানির আয়টা এমন জায়গায় চলে যায় যে মুকেশ আম্বানির বাড়ির চাকরটার মাইনে তার থেকে বেশি। আবার আমাদের আয়টা এমন একটা জায়গায় চলে যায় যে আমরা মানে রীতিমতো বড় লোক দেখাবে, কিন্তু বাস্তবে তো তা নয়। তার কারণ এই যদি অ্যাভারেজ শুধু মিন দিয়ে অ্যাভারেজ করি, সেক্ষেত্রে এরকম আনরিয়ালিস্টিক এবং তারপরে ফলস কনক্লুশন চলে আসে। 2, এক্সট্রিম ভ্যালু যদি থাকে, যদি আমরা বলা হয় মিন করতে দিয়ে বলা হয় নিচেরটা হচ্ছে 100-র কম, এবার আমি প্রথমেই প্রশ্ন করব কত যদি না বলে মিন বার করতে পারবো না, কারণ ওপেন এন্ড যদি থাকে, অ্যাকিউট ভ্যালু না হলে মিন কিন্তু, কারণ ওই যে বললাম মিড ভ্যালুকে কত দিয়ে গুণ করব, যদি বলে 100-র কম, 50 দিয়ে গুণ করলে যা রেজাল্ট আসবে, 30 দিয়ে গুণ করলে কি সেই রেজাল্ট আসবে না, 99 দিয়ে গুণ করলে সেই রেজাল্ট আসবে, সব তো আলাদা আলাদা ভ্যালু দেবে। সে কারণে আমাকে যদি অ্যাকিউট ভ্যালু বলে দিতে না পারে, সেক্ষেত্রে আমাদের ফলস কনক্লুশন বা আনরিয়ালিস্টিক ভ্যালু আসাটাই স্বাভাবিক।
আচ্ছা, ডেটা মাঝখান থেকে যদি হঠাৎ করে কোনো ডেটাবেস না থাকে, অমিট হয়ে যায়, সেক্ষেত্রেও মিন আর কাজ করবে না, কারণ সেই জায়গায় কত বসাবো জিজ্ঞাসার চিহ্ন, তার ম্যানিপুলেট করার ক্ষমতা নেই। আচ্ছা, আর একটা বিরাট বড় জায়গা, সেটা হচ্ছে মিন। কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে মিন যেহেতু ভ্যালু নিয়ে কাজ করে, পুরোটাই ভ্যালু, সেক্ষেত্রে মিন কিন্তু কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে একদমই কার্যকরী নয়। যেমন ধরো সামনে পুজো আসছে, মেয়েরা জামা কিনতে যাবে, দেখবে যে শোকেসে ঝুলছে আনারকলি জামা, সবাইয়ের খুব আনন্দ, ছুটছে, তাহলে দোকানে ঝুলিয়ে রেখেছে মানে আমরা ধরেই নেই এই দোকানে আনারকলি আছে, ওটা অ্যাভারেজ এবছর সবচেয়ে বেশি চলছে। কিন্তু মিন দিয়ে কি ওটা ব্যাখ্যা করতে পারবো? ওটা দিস ইজ ওয়ান টাইপ অফ মোড। আমার যে জিনিসটা সবচেয়ে বেশি চাহিদা, সেটা আমি বেশি তুলেছি দোকানে, সেই জিনিসটা আমি বাইরে ডিসপ্লে করে রেখেছি যে এইরকম জিনিস দোকানের ভেতরে আছে, দিস ইজ স্যাম্পল, এবং আলটিমেটলি দিস ইজ ওয়ান টাইপ অফ মোড। তাহলে এই যে মোড, এটাতে কোয়ান্টিটেটিভ নাকি? তাই জামা, এখানে জামা যেটা, এটা কোয়ান্টিটেটিভ নয়, পিওরলি কোয়ালিটেটিভ, কিন্তু সেটাকেও তাকে একটা পদ্ধতিতে সিগনিফাই করা যাচ্ছে। সেই জন্য কোনো কোয়ালিটেটিভ ভ্যালুর ক্ষেত্রে সাধারণত মিন অপারগ, মিন সেখানে গিয়ে কোনো রকম কাজ করতে পারে না। বলে দিচ্ছি কোথায় কোথায়, তাহলে মিন কোথায় কোথায় ব্যবহার করা যায় না। ওপেন এন্ড ডেটার ক্ষেত্রে মিন ব্যবহার করব না। 2, স্কিউড ডেটা যদি হয়, অত্যন্ত মানে কি বলবো, ডেটার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে, এক্সট্রিম ভ্যালু আছে, সেক্ষেত্রে আমরা মিন ব্যবহার করব না। কোনো র্যাঙ্ক বা অর্ডিনাল ডেটার ক্ষেত্রে, অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে আমরা মিন ব্যবহার করব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে হিউজ ডেটা আছে, প্রচুর ডেটা, সেখানে আমরা মিন ব্যবহার করতে যাব না। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে মিন ব্যবহার করতে গেলে আলটিমেটলি তার রেজাল্ট পেতে পেতে অন্য অ্যাভারেজ দিয়ে তার টোটাল ক্যালকুলেশন হয়ে যাবে, কারণ মিন কখনোই বড় ডেটাবেসের ক্ষেত্রে কার্যকরী নয়। ক্লিয়ার? এবার আসছি মিডিয়ান। মিডিয়ান যেটা করে, মিডিয়ান সাধারণত মাঝখানটাকে খুঁজে বার করে। অর্থাৎ ধরো একতলা থেকে দোতলায় যাচ্ছি, প্রচুর একতলা থেকে দোতলায় সিঁড়িতে অনেক ধরো মার্বেল ছড়িয়ে আছে, আমাকে বললো অ্যাভারেজ মার্বেল কতগুলো পড়েছে গুনে নিয়ে সিঁড়িতে। আমি কি করলাম, উপর থেকে সিঁড়ি 20টা সিঁড়ি আছে, 20টা সিঁড়ি গুনে তার মাঝখানটায় গেলাম, মাঝখানের যে সিঁড়িটা, সেখানে যতগুলো মার্বেল আছে দেখে বলে দিলাম যে এইটা হচ্ছে অ্যাভারেজ। 5টা পড়ে থাকলে অ্যাভারেজ, 3টে পড়ে থাকলে অ্যাভারেজ। তার কারণ কি, সিঁড়িগুলোকে আমি সাজিয়ে নিয়েছি ডেটাবেসটাকে। তার মানে প্রথম কথা হচ্ছে, মিডিয়ান যখন করতে যাব, তার 50% যে রুট, 50% যে পজিশনিং, সেই জায়গাটাকে আমরা লক করে দিই। এই 50% পজিশনিংয়ে যে ডেটাবেসটা অবস্থান করবে সেই হচ্ছে মিডিয়ান। তাহলে প্রশ্নই হচ্ছে 50% মানে হ্যাপাজার ডেটার ক্ষেত্রে হবে কি? হবে না। ওই জন্য আমরা যখনই মিডিয়ান করব, আই হ্যাভ টু অ্যারে ইটস ইন অর্ডার, আমাকে একে কোনো একটা অর্ডারে সাজাতে হবে। ইট মে বি স্মলেস্ট টু লার্জার অর লার্জার টু স্মলার, অর্থাৎ ছোট থেকে বড়, তাই তো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে পুরো ডেটাবেসটাকে আমাকে সাজাতে হবে। যদি না সাজাই তাহলে কিন্তু ভেগ ডেটা দেবে, কারণ না সাজিয়ে নিলে তার মিডলটা বার করবো কি করে? দেখো, মিডিয়ানের ক্ষেত্রে সাধারণত আমাদের যে কোনো ডিস্ট্রিবিউশন, র ডেটা, যদি আমি এখনো গ্রুপ ডেটায় যাইনি, র ডেটার ক্ষেত্রে আমার 2 রকমের হতে পারে। একটা হচ্ছে অড ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে ইভেন ডিস্ট্রিবিউশন। অড ডিস্ট্রিবিউশন মানে কোনগুলো, যেটা বিজোড়, অর্থাৎ 1 থেকে 5, 1 থেকে 5 যদি হয়, তুমি বুঝতেই পারছো এর মিডল কোনটা, 3 হচ্ছে মিডল, তাই তো? 1 থেকে 5 হলে 3 হচ্ছে মিডল। তাহলে 3 নম্বর ঘরে অ্যাজ ফর এক্সাম, আমি পরে বোঝাবো, অঙ্ক করাই তখন বোঝাবো, এই 3 নম্বর ঘরে যে ভ্যালুটা আমার পড়বে আর সাজানোর পর, অ্যারেঞ্জ করার পর, এই 3 নম্বর ঘরে, তাহলে এখানে আমার বার করতে হচ্ছে পজিশনটা, ভ্যালুটা নয়। ওই 3 নম্বর ঘরে গিয়ে যে ভ্যালুটা খুঁজে পাবো সেটাই আমার মিডিয়ান। আর একটা কি, ইভেন ফিগার মানে 10টা। এই 10টার ক্ষেত্রে আমার কত হবে? 10টার ক্ষেত্রে করলে 10 আর 1 11, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10.5, মানে যে দুটোর মাঝে পড়লো, তার মানে 10 আর 11-র মাঝে পড়লো। এক্ষেত্রে যেটা করা হয়, তাহলে প্রথমটার ক্ষেত্রে যেটা করি আমরা টোটাল নাম্বার অফ অকারেন্স +1/2,
যেমন 5-এর ক্ষেত্রে করেছিলাম 5 + 1 6, 6/2। আর এক্ষেত্রে কি করতে হয় n/2 আর n/2 একটা আর একটা n/2 + 1, তার মানে 10টা যদি টোটাল ডেটা হয় তাহলে n/2 কত 5 আর তারপর একটা 6। এই 5 পজিশনে যে ভ্যালু আছে আর 6 পজিশনে যে ভ্যালু আছে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে আমার মিডিয়ান। আমি যখন অঙ্ক করাবে ফার্দার বলবো, এখন জাস্ট টেকনিকটা বোঝার চেষ্টা করো। আর যদি আমার গ্রুপ ডেটা হয়, গ্রুপ ডেটার ক্ষেত্রে এই হচ্ছে ফর্মুলা, মিডিয়ান ইকুয়ালস টু L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু I। কোনো জায়গায় লেখা থাকবে L1 প্লাস n/2 মাইনাস CF মাইনাস 1 সাফিক্সে F ইন্টু I, মানে 1। L মানে হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস বার করা শেখাবো। F ইকুয়ালস টু ক্লাস ফ্রিকোয়েন্সি, CF ইকুয়ালস টু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং ক্লাস, প্রিসিডিং মানে যেটা মিডিয়ান ক্লাস তার আগের ক্লাসটা। N ইকুয়ালস টু টোটাল ফ্রিকোয়েন্সি, n/2 মানে হচ্ছে মিডিয়ান ক্লাস, আর I ইকুয়ালস টু কমন ক্লাস ইন্টারভাল। বুঝতেই পারছো মিডিয়ান কমন ক্লাস ইন্টারভাল ডিস্ট্রিবিউশন যদি আনইভেন হয় সেক্ষেত্রে কিন্তু আনইকুয়াল ক্লাস হলে মিডিয়ান প্রপার ভ্যালু দিতে পারে না, সেক্ষেত্রে গন্ডগোল হবে। এরপর আসছে মিডিয়ানের ক্ষেত্রে যেহেতু পজিশনিংটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমার নর্মালি যেটা গ্রুপ ডেটার ক্ষেত্রে সেটা হচ্ছে লেস দ্যান মোর দ্যান, এই ধরনের যদি কোনো ওপেন এন্ড ক্লাস থাকলে সেক্ষেত্রে আমার মিডিয়ান পেতে কোনো অসুবিধা হয় না। আর এক্সট্রিম ভ্যালু থাকলেও তাকে কোনো না কোনো গ্রুপের মধ্যে ভরে দিয়ে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি, সেক্ষেত্রেও তার কোনো পজিশনিংয়ের চেঞ্জ হয় না। সো দেখো এখানে 5টা ভ্যালু ইভেনলি ডিস্ট্রিবিউটেড, তাই তো 5টা ভ্যালু, তাহলে 1 3 5 7 9 সাজিয়ে নিয়েছি। ফিফথটা হচ্ছে আমার কি, ফিফথটা হচ্ছে আমার মিডিয়ান। এক্ষেত্রে দেখো ছড়িয়ে গেছে, এখানেও তো 5টা ভ্যালু আছে, তার থার্ডটা হচ্ছে মিডিয়ান, এখানেও থার্ডটা হচ্ছে মিডিয়ান, এখানেও থার্ডটা হচ্ছে মিডিয়ান। দেখো 14, লাস্টের ভ্যালুটা 14 ছিল, এক্সট্রিম ভ্যালুর জন্য এর কিন্তু পজিশনিং চেঞ্জ হলো না। এটাই হচ্ছে মিডিয়ানের সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আগে বলেছি। নর্মালি 1 2 3 1 2 3 দুটো এদিক 1 2 3, তাই তো মিডলটা বার করেছি দেখো মিডিয়ান। এক্ষেত্রেও 1 2 1 2 এর মিডিয়ানটা হচ্ছে মিডিয়ান। কিন্তু এখানে কত আছে, 1 থেকে 8 আছে, এখানে 8 থেকে 12 আছে, অর্থাৎ আমি ভ্যালুটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়। 8 থেকে 12 হচ্ছে 4, 1 থেকে 8 হচ্ছে 8, সুতরাং এইখানে আমার ভ্যালুর রেঞ্জ অনেক বেশি আছে, দিকে কম আছে, কিন্তু ধরে নিয়েছি কোনটা, তার মিড পজিশন, অর্থাৎ 1 2 3 4 5, সুতরাং 3-এর হাফ যেটা হবে মিডল পজিশন সেটা হচ্ছে আমার মিডিয়ান, যেখানে পড়বে সেটাই মিডিয়ান। সেম জিনিস বিভিন্ন জায়গায় ক্যালকুলেট করে দেখিয়েছি, বাদ দাও। এই দেখো এইবার দেখো যেটা আমি বলছিলাম, এখানে আমি মিডিয়ান বার করবো, 10টা আছে, 9 7 করেছি তো। তাহলে আমার প্রথমেই যেটা করতে হবে সাজাতে হবে বলেছি, দেখো আমি ডেটাটাকে সাজিয়েছি ছোট থেকে বড়, 2 4 5 6 6 7 7 7 7 9 9 9 10 10, এই ছিল আমার ডেটাবেস, সাজিয়েছি। এইবারে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 মানে হচ্ছে 15। আমি ফর্মুলা কি বলেছি, 15 প্লাস 1 কত হলো 16, 16কে 2 দিয়ে ভাগ করো, কারণ n প্লাস 1/2 বলেছি, 16 16 মানে 8। তাহলে অষ্টম যে ভ্যালুটা, 8 যে ভ্যালু, সেটা হচ্ছে আমার মিডিয়ান। তাহলে 8 নম্বর ভ্যালুকে দেখি, 1 2 3 4 5 6 7 8, এই 7 হচ্ছে এখানে মিডিয়ান, যেহেতু এটা 8 ভ্যালু, ঠিক আছে। মোড়ে চলে গেছিলাম, বুঝতে পারা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। এর মিন কত বেরোলো, 7.13, কাছাকাছি আছে, তবে দুটো কিন্তু আলাদা হয়ে গেল, খেয়াল করেছো? হ্যাঁ স্যার। ওকে, ওই যে বলছিলাম রিজিডলি ডিফাইন, বলেছিলাম রিজিডলি ডিফাইন,
নেক্সট, আমি যদি এখানে বলে দিতাম যে মাঝে একটা ভ্যালু আছে, 4টা বলতাম না, 4 বলতাম, 2 আর 5-এর মাঝে একখানা ভ্যালু আছে, জাস্ট বলে দিতাম, কত আমার এখন যাই না, মিসিং হয়ে গেছে, কিন্তু 2 আর 4-এর মাঝে, 2 আর 5-এর মাঝে ছিল, 3 হতে পারে, 4 হতে পারে, 3.5 হতে পারে, তাহলেও দেখো আমার ভ্যালু কিন্তু 7ই বেরোতো, কারণ এখানে আমি পজিশনটাকে ধরছিলাম, তাই না? আমার কি ভ্যালুটা চেঞ্জ হতো? কিন্তু আমি মিন বার করতে পারতাম। 2 আর 5-এর মাঝখানে যদি 4টাকে এক্স ধরতাম, তাহলে আমার এখানে, আমি তো বলে দিয়েছি যে এখানে যে ভ্যালুটা আছে সেটা 2-এর থেকে বড়, 5-এর থেকে ছোট, তাহলে আমার অ্যারে হতো 2 x 5 6 6 7 7 7 7 9 9 9 9 10 10, এই হতো। তাহলে এখানেও কিন্তু সেই 7ই বেরোতো। তাহলে একটা ভ্যালু মিসিং হয়ে গেল কি? আবার যদি বলতো যে লাস্ট ভ্যালুটা হচ্ছে 10-এর থেকে বড়, ওপেন এন্ড ক্লাস, তাহলে 10-এর থেকে বড়, যাই হোক একটা পজিশন, এখানে পজিশনটা বড় কথা। তাহলে পজিশন আমার 15টাই থাকতো, 15 + 1/2 8 পজিশনে 7 নম্বর আছে, 7 নম্বরটাই অ্যান্সার হতো। কিন্তু এই ক্ষেত্রে আমি মিন কোনো অবস্থায় বার করতে পারতাম না, যেহেতু এই ক্ষেত্রে মিসিং ভ্যালু এবং এক্সট্রিম ভ্যালু আছে। বাদ দাও, আমি এদিকে এখন যাচ্ছি না, সরাসরি চলে আসি মিডিয়ানে। যখন কাজ করাবো তখন প্রত্যেকটা বলে দেবো। তাহলে মিডিয়ান ইজ নট অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস, তাই তো দেখলাম নাকি আমরা। 2 নম্বরে যে গ্রুপ ডেটার ক্ষেত্রে ওপেন এন্ড ক্লাস যদি থাকে, সেক্ষেত্রে গ্রুপ ডেটা হোক বা নর্মাল ডেটা হোক, যেখানেই যদি ওপেন এন্ড ক্লাস থাকে, সেক্ষেত্রেও কিন্তু মিডিয়ানের খুব একটা পরিবর্তন হয় না, বা মিডিয়ান তার দ্বারা কোনো প্রভাবিত হয় না। আর কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে, যেটা আগে বলছিলাম, যেটা মিনের ক্ষেত্রে বড় অসুবিধে, কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে যেহেতু তার মিডল পজিশনটা বার করা হয়, ছোট বড়, সেই কারণে কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে কিন্তু আমরা মিডিয়ান ব্যবহার করতে পারি। সব থেকে সমস্যা ইরেগুলার ডেটা যদি হয়, যেটাকে তাকে না সাজানো হয়, তাহলে কিন্তু মিডিয়ান কোনো ভ্যালু দিতে পারবে না। বিশাল বড় ডেটার ক্ষেত্রে, লার্জ ডেটা যদি হয়, সেক্ষেত্রে মিডিয়ান পারবে না। তার কারণ যেহেতু ডেটাটাকে সাজানোর ব্যাপার থাকে, আমার কাছে কম্পিউটার জানা বা কিছু একটা সাজানো, এই 500খানা ডেটা হ্যাপাজার থাকে, তাকে যদি বলে এখন তুমি সাজাও বসে বসে, হয়ে গেল কাজ, তাহলে আর তাকে মিডিয়ান বার করতে হবে না। আর যদি ওই যে কিছুক্ষণ আগে বললাম, একটা কোম্পানির সব জায়গায় যদি আলাদা আলাদা এমডি বসে থাকে, তাদের যখন অ্যাভারেজ করবো, সেক্ষেত্রে সব ভ্যালুগুলোকে এক জায়গায় ফেলে ছোটো থেকে বড় সাজিয়ে তার মাঝখানটা বার করতে হবে। মানে টোটাল দেখা গেল কলকাতার একটা আউটলেটেই হয়তো 70 জন কর্মী কাজ করছে, তাহলে 5টা আউটলেটে 5-7 35 থেকে 400 জন কর্মী, সেই 400 জন কর্মীর স্যালারিগুলোকে ছোটো থেকে বড় সাজিয়ে তার মিডল বার করতে হবে। বুঝতে পারছো? কোনো আদার্স কোনো নিয়ম নেই। 70টাকে সাজিয়ে সে হয়তো একটা দিয়ে দিল, কিন্তু তাকেও কিন্তু ওই 70টার অ্যাভারেজে সে করতে পারবে না। তাকে আলটিমেটলি আবার সে টোটাল এমপ্লয়িগুলোকে খাতায় ফেলে তার মাঝখান মিডল পজিশন বার করে সেখান থেকে মিডিয়ান বার করতে হবে, যেটা আমাদের কাছে খুব ইরিটেটিং। আর মিডিয়ান যেহেতু পজিশনিংয়ের মাঝখানে, সুতরাং অ্যালজেব্রিক কম্পিউটেশন, মানে সরাসরি এক্স ধরে ওয়াই ধরে যে আমরা সরাসরি মিডিয়ানের ক্ষেত্রে বার করতে পারি, হ্যাঁ, যে সেটা কিন্তু মিনের ক্ষেত্রে বার করতে পারি, সেটা মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে। এরপরে আসছে মোড। মোড কিছুই নয়, মোড হচ্ছে ম্যাক্সিমাম অকারেন্স। দেখো এই একটা ভ্যালু, এখানে দেখো সবাই একটা করে আছে, 0 একটা, 1 একটা, 2 একটা, সুতরাং এখানে কোনো মোড নেই। তাহলে এর যদি মোড বার করতে দেয়, কম্পিউটারে দেখবে এরকম দেবে NA দেখাচ্ছে, NA নট অ্যাপ্লিকেবল, তাই তো। কিন্তু এক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো, যে এক্ষেত্রে আমার 1-এ একটা, 3-এ একটা, 5-এ 2টো, 7-এ একটা, 9-এ 3টে, 10-এ একটা, 12-এ 2টো, 13-এ একটা, 14-এ একটা। তাহলে এর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কার ফ্রিকোয়েন্সি, কে সব থেকে বেশি রিপিট হয়েছে? 9। 9-এর রিপিটেশন সব থেকে বেশি, সেই জন্য 9 হচ্ছে মোড। তা এই মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ভ্যালুস দ্যাট অকার্স মোস্ট অফেন, যেটা সব থেকে বেশি রিপিট হয়, সেটা হচ্ছে মোড। নট অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম ভ্যালুর দ্বারা প্রভাবিত হয় না। আচ্ছা, অন্যান্য দুটো ক্ষেত্রে, মিন বা মিডিয়ানের ক্ষেত্রে একটা ভ্যালু বেরোবেই। মিন হয় ক্যালকুলেশন করা যাবে না, কিন্তু মিন নেই বলা যাবে না। কিন্তু এরকম অনেক ডেটা আছে যে ক্ষেত্রে মোড নেই, এই কথাটা বলা যাবে, তার কারণ রিপিটেশন ছাড়া মোড হয় না। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ, কোনো একটা ভ্যালু দেখো, আমরা যখন মিন বা মিডিয়ান দুটোকে রিজিড ভ্যালু বলেছি, সিঙ্গেল ভ্যালু বলেছি, কিন্তু মোডের ক্ষেত্রে তা নাও হতে পারে। ধরো এই 3টা ছিল না, তাহলে কি হতো, এখানেও 2, এখানেও 2টো রিপিটেশন, তাহলে এখানে 2 হচ্ছে মোড, এবং এটা বাই মোডাল কেস, বাই মানে 2,
আবার যদি তিনটে থাকতো, এটাও যদি দুটো না থেকে তিনটে না থেকে দুটো থাকতো, তাহলে 5-এও হচ্ছে দুটো, 9-এও হচ্ছে দুটো, 12-তেও দুটো। সো ইটস আ মাল্টিমোডাল কেস। This is the formula of mode. L plus Fm minus Fp by 2Fm minus Fp plus Fs. কোনো বইয়ে আছে দেখবে L1 plus F0 minus F minus 1 by 2F0 minus F minus 1 plus F1. মনে থাকবে? এক্ষেত্রে M মানে হচ্ছে মিড মোডাল ক্লাস, P মানে হচ্ছে প্রিসিডিং ক্লাস, S মানে হচ্ছে সাকসিডিং ক্লাস। প্রিসিডিং মানে আগেরটা, সাকসিডিং মানে পরেরটা। তাহলে মোডাল ক্লাসের আগেরটা আর মোডাল ক্লাসের পরেরটা, এই নিয়ে হচ্ছে মোডের কারবার। দেখো এই ডেটাটার ক্ষেত্রে, দেখো প্রথমটার ক্ষেত্রে কে মোড 3, 10, 8, 8, 7, 8, 10, 3, 3, 3। 3 কটা আছে এখানে? 3-এর ফ্রিকোয়েন্সি কত? 1, 4। 10-এর ফ্রিকোয়েন্সি কত? 2। 8-এর ফ্রিকোয়েন্সি কত? 3। 7-এর ফ্রিকোয়েন্সি 1। তাহলে কার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি? 3। দেয়ারফর এটা এখানে হচ্ছে 3 হচ্ছে মোড। আচ্ছা যদি এরকম থাকতো 3, 10, 8, 7, 3, 10, 8, 7, এখানে মোড কত হতো? মোড নেই, কারণ সবাই একটা করে। ক্লিয়ার? যদি 3, 10, 8, 8, 7, 8, 10, 3, 3 হতো, তাহলে এক্ষেত্রে মোট কত হতো? 3ও হতে পারতো, 8ও হতে পারতো, কারণ বাইমোডাল কেস, তাই তো? বাইমোডাল কেস হলে আমরা কোন মোডটাকে কাজে লাগাবো, কোনটা আমার রিয়ালিস্টিক মোড, সেইটা কোনটা রিয়ালিস্টিক অ্যাভারেজ, সেক্ষেত্রে আমাদেরকে একটা বিশেষ পদ্ধতি ফলো করতে হয়, অঙ্ক শিখতে হয়, তার নাম হলো কম্বিনেশন টেবিল। শেখাবো কোন? বাইমোডাল কেসের ক্ষেত্রে একটা মোডকে সিগনিফাই করা যায়, ঠিক আছে? বলে দিয়েছি মোস্ট ফ্রিকোয়েন্টলি অকারিং ক্যাটাগরি, তোমাদের লেখাবো বলে করে রেখেছি। আচ্ছা, মোড সব ধরনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও, কার্ডিনাল, হ্যাঁ, স্টেটমেন্ট, যে কোনো জায়গার মধ্যে, যে কোনো স্টেটমেন্ট, সব কিছুর মধ্যে, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু আমরা মোড ব্যবহার করতে পারি। একটা মাঠে বলো গরু চড়ছে, এই বলো তো কোন রঙের গরুটা এখানে মোড? তো যে গরুটা সব থেকে বেশি রঙের আছে, কালো গরু 15টা আছে, সাদা গরু 3টে আছে, হ্যাঁ? তো যে বলে কালো, তাহলে কালো গরু সব থেকে বেশি আছে, কালো গরুটা হচ্ছে মোড। মোড হতে গেলে সেখানে যে ভ্যালুই হতে হবে শুধুমাত্র তাও নয়, কোনো স্টেটমেন্টেরও কাউন্টেও এখানে মোড হতে পারে। ওই জন্য মোড অনেক বেশি রিয়ালিস্টিক এবং অনেক বেশি কার্যকরী। এবং বড় ডেটার ক্ষেত্রে, বিশাল বড় ডেটার ক্ষেত্রে বা হিউজ ডেটার ক্ষেত্রে মোড হচ্ছে সব থেকে বেশি এফেক্টিভ। এটা আগেই বলে দিয়েছি, যখন দুটো মোড থাকে বাইমোডাল, আর 2-এর বেশি হলে মাল্টিমোডাল। আর এই কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে যখন দেখা যাবে একটা জায়গায় দুটো মোড হয়ে গেছে, দুটো মোড হয়ে গেলে কোন মোডটাকে বেশি গুরুত্ব দেবো, সেক্ষেত্রে আমাকে মেজর মোড আর মাইনর মোড বার করতে হয়। তার টেবিল, তার ক্যালকুলেশন প্রসিডিওর আছে, যাকে আমরা কম্বিনেশন টেবিল বলি। এই হচ্ছে বাইমোডাল কেস। এবারে হচ্ছে মোডের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। দেখো, মোডই একমাত্র যাকে ডেটাবেস দেখেই বলে যেতে পারে যেটা মোড, কোনো ক্যালকুলেশন ছাড়াই বলা যেতে পারে। পারা যায় না? অকুলার ইন্সপেকশন, অর্থাৎ আমরা দেখলাম একটা টেবিলের মধ্যে একটা হিস্টোগ্রাম দেখেই বলে দিতে পারি এটা মোড, তো যেটা সব থেকে বড় হিস্টোগ্রাম সেই হচ্ছে মোড, এই ভ্যালুটা মোড। আচ্ছা, এর এক্সট্রিম আইটেমের দ্বারাই, কারণ ম্যাক্সিমাম অকারেন্সটা খুঁজে বার করি, কে কোথায় কার অকারেন্স হলো সব দেখা, কোই এক্সট্রিম আইটেম আছে কি মিসিং আইটেম আছে, ও মোড এসব বদার করে না। আচ্ছা, বিশাল বড় ডেটার ক্ষেত্রে কিন্তু মোডের কোনো বিকল্প নেই। হিউজ ডেটা, লাখ লাখ কোটি কোটি ডেটা যদি সেখানে হয়, সেক্ষেত্রে রিপিটেশন ধরেই কাজ করা, সেক্ষেত্রে মিন মিডিয়ান দুজনের একটাও কার্যকরী নহে। যেহেতু মোড অকুলার ইন্সপেকশন থেকে সরাসরি বার করা হয় এবং এক্ষেত্রে অ্যালজেব্রিক প্রপার্টি খুব দুর্বল, এই জন্য ফার্দার ম্যানিপুলেশন করা একটু টাফ।
মোড যেটা করে একমাত্র মোডাল ক্লাস ছাড়া বাকি কোনো ক্লাসের ওপরইও কোনো গুরুত্ব দেয় না। একদিকে যেমন এটা সুবিধা যে কোনো এক্সট্রিম ভ্যালু বা মিসিং ভ্যালু ওকে কোনো রকম বদার করাতে পারে না, তেমনি এটা ড্রব্যাক যে সমস্ত ডেটাবেসকে নিয়ে কিন্তু মোড তৈরি হয় না। মোডের মূল বিবেচ্য বিষয় হচ্ছে ম্যাক্সিমাম অকারেন্স। ওই ম্যাক্সিমাম অকারেন্স ওই ঘরটাকে নিয়ে একমাত্র ওই পার্টিকুলার ক্লাসটাকে নিয়ে ও ডিল করে, আদার্স কোনো ডেটাবেস ওর বিবেচ্য বিষয় নয়। এটা একটা বড় জায়গা। আচ্ছা, মোড ইউনিমোডাল কেস, অর্থাৎ একটা মোড থাকলে ক্যালকুলেশন যত সহজ, বাইমোডাল বা মাল্টিমোডাল কেস হলে কিন্তু ঠিক ততটা সোজা নয়, সেক্ষেত্রে অনেক জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর আরেকটা কথা কিছুক্ষণ আগেই বললাম যে কম্বিনেশন মোড বার করাও ওই ইয়ের মতো কি বলে মিডিয়ানের মতো অত্যন্ত কঠিন কাজ, কারণ কম্বিনেশন মিন বার করা যায় কিন্তু কম্বিনেশন মোড বা কম্বিনেশন মিডিয়ান বার করার পদ্ধতি কিছু নেই, যেহেতু এখানে অকারেন্সটাই একমাত্র বিষয়বস্তু। এবারে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন। এটা আমি আর একটু পরে বলবো, এখন বলবো না। নর্মালি একটা জিনিস তোমরা জেনে রাখো যে যে ক্ষেত্রে মিন, মিডিয়ান এবং মোড যখন হাইয়েস্ট, নর্মালি মোড যখন হাইয়েস্ট, মিন মিডিয়ান কম, মিন তার থেকেও কম, মিডিয়ান তার থেকে কম, মিন তার থেকে কম, এক্ষেত্রে জানতে হবে ডেটাটা মানে আপরাইজ করছে। আবার যদি কোনো ডেটাবেসের ক্ষেত্রে মোড সবচেয়ে কম, মিন আর মিডিয়ান সব থেকে বেশি বেরোয় কোনো ভ্যালুর ক্ষেত্রে, সেক্ষেত্রে জানতে হবে ডেটাটা ডিক্রিজ করছে। আর কোনো ক্ষেত্রে যদি মিন, মিডিয়ান এবং মোড তিনজন যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে তাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং তখন মিন ইকালস টু মিডিয়ান ইকালস টু মোড হয়, এবং তখন মিন বা মিডিয়ান বা মোডকে স্পেসিফিক চিহ্ন দিয়ে ব্যাখ্যা করা হয়, যার নাম হলো মিউ বলা হয়। যখন মিন, মিডিয়ান এবং মিডিয়ান সমান হয়ে যায়, স্কিউনেস 0 হয়ে যায়। এই একটা ডেটা সেট, মিন, মিডিয়ান আর মোড বার করতে দিয়েছি, তাহলে এর মিন কত? 3 × 10, তাই তো, করে 42 মানে টোটাল নাম্বার, 42 ভাগ করে 7.57। মিডিয়ানের ক্ষেত্রে কত বেরিয়েছে? মিডিয়ান সাজিয়ে নিয়েছি আমি কত, কোনগুলোকে? 42 + 1/21.5, 21st and 22nd varies in the data set, 8 and 8। বুঝতে পারলে না? ডেটাগুলোকে সাজাতে হবে। স্কোর হচ্ছে 10, আছে কবার? 3 জন, তাহলে কিরকম করে সাজাতে হবে? 3 3 3। এই যে বললাম না 21 নম্বর ডেটাটা 3 3 3, তারপরে হচ্ছে 9টা 10, 1 2 3 4 5, না 3-এর পরে কত, না সবার প্রথম হচ্ছে 2 হচ্ছে 5টা। দেখো কিভাবে বার করলাম, 2 হচ্ছে 5টা, 1 না সরি বলো 5 হচ্ছে 2 বার, 5 5, তারপরে হচ্ছে 2 হচ্ছে সবচেয়ে কম 2, তারপরে হচ্ছে 3 10 হচ্ছে 3 বার, 10 10 10, তারপরে আছে কত, 3-এর পরে হচ্ছে 9, দিনের পরে হচ্ছে 9 বার 8 আছে, 1 2 3 4 5 6 7 8, 9-এর পর 8-এর পরে হচ্ছে স্যার 9-এর আগে 8 আছে তো, দুটো কমলো, তারপরে হচ্ছে 9টা আছে 8, 1 2 3 4 5 6 7 8 9, তারপর কাছে 10, না 8ই তো আছে, 8 ওই জন্য 21st এবং 22nd, তাহলে 21st হচ্ছে 8, তাই তো, 22nd হচ্ছে 8, 8 + 8 যোগ করে কত হচ্ছে, হ্যালো, 8 + 8 যোগ করলে কত হয়? 16কে 2 দিয়ে ভাগ, দুটোর মাঝে থাকবে, তাই তো, এইভাবে বার করেছে। সুতরাং বুঝতেই পারছো যে এই ধরনের কম্বিনেশন টেবিলের ক্ষেত্রে
মিডিয়ান একটু জটিল, মিন কিন্তু সহজ। আর মোড কত? মোড কত? মোড নয়। 6 এবং 9 দুজনেই হচ্ছে মোড। 6 এবং 9 দুজনেরই তো ফ্রিকোয়েন্সি হচ্ছে 10টা, তাই না? ডান দিকে একটা হ্যাঁ। ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে মোড কত? মোড হচ্ছে 10, 10 হচ্ছে মোড। ঠিক আছে, এরপরে আসছে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে পার্টিশন ভ্যালুজ। পার্টিশন ভ্যালুজ নাথিং, হচ্ছে মিডিয়ানের মতো কনসেপ্ট। মিডিয়ানে আমরা কটা ভাগ করি? 2 ভাগ করি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। এইবার পার্টিশন ভ্যালু একটু অ্যাডভান্স টপিক। তারা বললো না, ডেটাবেসটাকে আমরা 2 ভাগ নয়, ডেটাবেসটাকে আমরা 4 ভাগ করব। তাই তো? তা 4 ভাগ করলে তাহলে এন, তাহলে এক্ষেত্রে কি হলো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এক্ষেত্রে ডেটাবেসটা কি হবে? Q1 কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2,